নমস্কার বন্ধুরা, আজকের গল্প পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পের নাম নজরবন্দি। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। এই শাড়িগুলো কোথা থেকে এলো গিন্নি? কিনে আনলাম। কত পড়লো? বেশি না। বেশি না তো কত শুনি? বলছি শোনো না, আর 2 মাস পরেই তো তুলির বিয়ে, তার 1 মাস পরেই আবার রিন্টুর বিয়ে। তা বাপের বাড়ির তরফে দুটো বিয়ে বাড়ি আছে, সেখানে একটু ভালো শাড়ি না পরলে চলে নাকি? তোমার মানটা কোথায় থাকবে বলো? আলমারিতে ভালো ভালো শাড়ি আছে তো কত, আবার কেনার কোনো দরকার ছিল? ওগুলোকে ভালো শাড়ি বলে না। তোমার মা বেঁচে থাকতে আমায় ভালো শাড়ি কিনতে দিতেন? একটু ভালো শাড়ি কিনলেই তো ওনার চোখ টাটাতো। আমার মাকে শুধু শুধু টেনে আনছো কেন? টানবো না? বেঁচে থাকতে তিনি হিটলারগিরি ফলাতেন আমার উপর। এখন আবার তুমি শুরু করেছো দেখছি। হিটলারগিরি কি দেখলে শুনি? আমি তো শুধু জিজ্ঞেস করেছি শাড়িগুলোর দাম কত। থাক, তোমাকে বলতে হবে না, আমি নিজেই দেখে নিচ্ছি। রিসিপ্টটা কোথায়? এই তো। এই না না না, রিসিপ্ট দেখবে না। এ কি, 12,000! ও মা গো, তুলে নাও গো, এই মহিলা আমায় দেউলিয়া করে ছাড়বে। ঢং যত! আমার দিদি কত দামি দামি শাড়ি পরে জানো সেটা? তোমার জামাইবাবুর ঘুষের পয়সায় সে তিনি পরাতেই পারেন, কিন্তু আমার তো আর ওই রকম কোনো উপরি প্রাপ্তি হয় না। গোটা আলমারিতে তোমার কতগুলো শাড়ি পরে আছে গুনে দেখেছো কোনোদিন? এখন তো আবার বাড়িতে দিনের বেলাও রাতের সেই ঝালং ঝাপটা পোশাকগুলোকেই পরে থাকো। সেখানে আরও 2খানা শাড়ি কেনার কোনো প্রয়োজন ছিল? দেখো, মেয়েরা কি পরবে না পরবে সেটা সম্পূর্ণ মেয়েদের ব্যাপার। আমার স্বাধীনতায় একদম হস্তক্ষেপ করতে আসবে না। তুমি আমার পকেটে এইরকম বেহিসাবি হস্তক্ষেপ বন্ধ করলে আমিও কিছু বলবো না। এমন করে বললে আমায়? আজ আমার নিজের রোজগার থাকলে এ কথা বলতে পারতে না নিশ্চয়। অপচয়টা সবসময় অপচয়, সে রোজগার জারি হোক না কেন। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো এবার। যাহ বাবা, ইনসাল্টের কি হলো? আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। এখন তোমার মাও নেই যে আমাকে ধমকে আটকে দেবেন। কথাটা বলেই মুখ টিপে হাসলো অঞ্জনা। সে জানে তার ভালো মানুষ বরটাকে ভয় দেখানোর জন্য বাপের বাড়ি যাওয়ার দরকার নেই। শুধু এক রাত অন্য ঘরে থাকলেই হলো। কাল সকালে সুরসুর করে এসে ক্ষমা চাইবে, আর শাড়ির ব্যাপারটা নিয়েও আর কোনো কিছু বলবে না। তার হিটলার শাশুড়ি মাও নেই যে তাকে ধমকে থামকিয়ে দেবেন। আহা কি আনন্দ! শাশুড়ি মার অবর্তমানে এখন অঞ্জনাই তো রাজা থুরি রানী। বুড়িটা বেঁচে থাকলে কম জ্বালিয়েছিল নাকি? শুধু বৌমা এটা করো না, সেটা করো না, এটা কিনো না, সেটা কিনো না। এখন থেকে অঞ্জনা প্রাণ খুলে যা খুশি করবে, যেটা ইচ্ছে কিনবে, রোজ শপিংয়ে যাবে। আর বরটাকে কীভাবে সামাল দিতে হয় সেটাও তার বেশ জানা আছে, তাই নো টেনশন। একটা লম্বা হাই তুলে আলো নিভিয়ে শুয়ে পড়ল অঞ্জনা। কাল সকালে তার শান্তশিষ্ট প্রতিনিষ্ঠ বরটার মুখটার অবস্থা কেমন হবে সেটা ভেবে বেশ পুলক অনুভব করতে করতে ঘুমিয়ে গেলেন দেশের। রাতের দিকে হঠাৎ মনে হলো কেউ যেন ওর গায়ে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করছে। অঞ্জনা ভাবল, লোকটা তাহলে সকাল অবধিও অপেক্ষা করতে পারল না। মনে মনে বেশ মজা লাগলেও ঘুমানোর ভান করে চোখ বুজে পড়ে রইল সে। কিন্তু লোকটা এমন জোরে ধাক্কা দেওয়া শুরু করলো যে অগত্যা চোখ খুলতেই হলো অঞ্জনাকে। এবার চোখ খুলে যাকে পাশে বসে থাকতে দেখলো তাকে দেখে তো ওর মূর্ছা যাওয়ার জোগাড়। এ বর নয়, স্বয়ং বরের মা। অঞ্জনা অজ্ঞান হওয়ার উপক্রম করলেই শাশুড়ি মা ধমকে উঠলেন, এই মেয়ে একদম মূর্ছা যাবে না, ডাবা ডাবা চোখে আমার দিকে তাকাও বলছি। মা আপনি? তোতলা কবে থেকে হলে শুনি? মা আমায় ছেড়ে দিন মা। এত সহজে তোমায় ছেড়ে দিই কি করে বলো তো? ছেড়ে দিয়ে তো দেখলাম আমার নিরীহ ছেলেটার ওপর কি অত্যাচারটাই না শুরু করেছ। কি ভেবেছ
আমি মরে গেছি বলে যা খুশি করবে? না মা, মানে না। আমার ছেলের সাথে ঝগড়া করেছো কেন? আবার আমার ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলে আলাদা শোয়া হয়েছে? আহ, আমি আর কখনো এরকম করব না মা, আমায় ছেড়ে দিন। তোমার যা আবভাব দেখছি, ছাড়া তো তোমায় যাবে না বাপু। তা এখন যাও সে ঘরে। আমার বাছা বলে একলা ঘুমোচ্ছে। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি। এক ছুটে ঘরটা থেকে বেরিয়ে এসে সুরেশের পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল অঞ্জনা। সকালে পাশে অঞ্জনাকে দেখে সুরেশের তো হেসেই খুন। নানা রকমভাবে লেগ পুলিং করতে লাগলো অঞ্জনার, কিন্তু অঞ্জনা সুরেশের উপর রাগ করতে গিয়েও চেপে গেল। বলা তো যায় না, শাশুড়ি মা এক্ষুনি এসে হয়তো ঘাটটা মটকে দেবেন। তিনি তো বলেইছিলেন অঞ্জনাকে তিনি ছাড়বেন না। বছর দুয়েক পরের কথা। আজ অঞ্জনার মেয়ের দিতির দ্বিতীয় জন্মদিন। সকাল হতেই সুরেশ মেয়েকে নিয়ে এলো তার মায়ের ঘরে। পেছন পেছন এলো অঞ্জনা। তারপর তিনজনে মিলে সুরেশের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করলো। সেই রাতের পর থেকে অঞ্জনা পারতপক্ষে এই ঘরটাকে এড়িয়েই চলে। যদিও সুরেশ বলেছে সেটা পুরোটাই অঞ্জনার স্বপ্ন ছিল, তাও সেদিনের পরেও অঞ্জনার মা প্রায় মনে হতো শাশুড়ি মা যেন গোপনে নজর রাখছেন ওর উপর। সুরেশ এরপর ব্যাখ্যা দিয়ে বলেছিল, প্রেগনেন্সির টাইমে এইরকম মুড সুইং হ্যালুসিয়েশন হতেই থাকে। সুরেশের কথাটা অবশ্য একেবারে ফেলে দেওয়া যায় না, কেননা দ্বিতীয় জন্মের পর ওই রকম অনুভূতি হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু তাও অঞ্জনা নিতান্ত প্রয়োজন না পড়লে এই ঘরটায় কখনোই ঢোকে না। আজ অবশ্য শাশুড়ি মার ছবিটার দিকে তাকিয়ে অঞ্জনার মনে হলো মিছি মিছি সে ভয় পায় যে চলে গেছে সে কি আর কোনোদিন ফিরে আসে। নিজের মনে হেসে ঘর থেকে বেরোতে গেল অঞ্জনা। দিতি পেছন থেকে টেনে ধরল তার ম্যাক্সি। অঞ্জনা মাথাটা ফিরিয়ে বলল, ছাড়ো মা, অনেক কাজ পড়ে আছে আমার। ছোট্ট দিতি মুখটা গম্ভীর করে বলে উঠল, তোমার যা ভাব দেখছি, ছাড়া তো তোমায় যাবে না বাপু। তা এখন যাও রান্নাঘরে, পায়েসটা আনো আমার জন্য। মেয়ের কথা বলার ধরন দেখে চমকে উঠল অঞ্জনা। যে যায় সে কি আর সত্যিই ফিরে আসে না? বন্ধুরা, আজকের আমার এই গল্প পাঠটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকের আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।